সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। সঙ্গে রয়েছি অরণ্য বিনতি ইউনুস। সরাসরি চলে যাচ্ছি পুরো সংবাদে। কুমিল্লায় ব্যবসায়ী আনোয়ার হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড সহ 5 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা এবং 12 জনকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা এবং দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাবরিনা নার্গিস এই রায় দেন। এই রায়ে সন্তোষ প্রকাশ করে আইনজীবী অ্যাডভোকেট মনিরুল হক ভূঁইয়া জানান, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের চরপাড়ায় অবৈধ এবং কাগজপত্রহীন বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যৌথ অভিযান চালিয়েছে র্যাব এবং জেলা সিভিল সার্জন কার্যালয়। অভিযানে মোট 4,80,000 টাকা জরিমানা আদায়, 3 জনকে কারাদণ্ড এবং একাধিক প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা, অনুমোদনহীন অপারেশন থিয়েটার পরিচালনা এবং চিকিৎসা নিরাপত্তা মানদণ্ড না মানার কারণে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযান পরিচালনা করেন র্যাবের আইন কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের। মানিকগঞ্জের সিংগাইরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনায় এক প্রবাসী নারীর বাড়িঘর পুড়ে গেছে। গত রাত 10:30টার দিকে শায়েস্তা ইউনিয়নের বালিয়াডাঙ্গি গ্রামে বাবার বাড়িতে আশ্রয়ে থাকা শারমিন আক্তারের ঘর, স্বর্ণালংকার, নগদ টাকা সহ আসবাবপত্র পুড়ে যায়। এতে অসুস্থ সৌদি আরব ফেরত শারমিন আক্তারের 8 থেকে 10 লাখ টাকার ক্ষতি হয়। দেশের ঐতিহ্যবাহী চিনিকল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির প্রায় 1 বছর ধরে বন্ধ থাকা শ্রমিক এবং কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের দাবিতে লাগাতার বিক্ষোভ সমাবেশ এবং অবরোধ ও অবস্থান ধর্মঘট চলছে। সকাল 7টা থেকে চলমান কর্মসূচির মধ্যে মিলের জেনারেল অফিসের সামনে কয়েকশো শ্রমিক অবস্থান নিয়ে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। এ সময় বক্তব্য রাখেন কেরু চিনিকলের শ্রমিক এবং কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স সহ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, শ্রমিক এবং সংগঠনের কর্মীদের মধ্যে মারামারি হয়। পরে পুলিশ এবং সেনা সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। কুমিল্লা মডার্ন হাই স্কুলকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুসরাত জাহান বলেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক AK M আক্তার হোসেনের বিরুদ্ধে গুরুতর অনিয়মের তদন্ত চলমান থাকা সত্ত্বেও একটি স্বার্থান্বেষী মহল এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদা না দেয়ায় মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, রঙ্গু নামে এক মাংস ব্যবসায়ী মামলার ভয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক। গত 18 নভেম্বর রাতে রঙ্গুর মাংস কাটার খাটিয়ার ওপর কুকুর শুয়ে থাকা অবস্থায় একটি ছবি তোলে শফিক শিমুল নামে এক ব্যক্তি। পরে ওই ব্যক্তি ছবি দেখিয়ে অন্য মাংস ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করেন। ব্যবসায়ীরা চাঁদা না দিলে তাদের বিরুদ্ধে শিমুল ফেসবুকে বিভিন্ন অপপ্রচার চালান। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন রনি শেখ। তিনি দীর্ঘদিন ধরে পলাতক। নারায়ণগঞ্জের ভূঁইগড় এলাকায় মোহাম্মদ ফরহাদ হাওলাদারের কাছ থেকে 20 লাখ টাকা চাঁদার দাবিতে ফ্যাক্টরি ভাঙচুর এবং মালামাল লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, গিরিধারা এলাকার বাশারুল আলম কামাল, তার ছেলে মেহেদি হাসান রবি এবং পাগলা নয়ামাটি এলাকার মৃত তোতা মিয়ার ছেলে মাহবুব আলম দীপু সহ অজ্ঞাত আরও 10 থেকে 12 জন এই হামলা চালায়। সোমবার এই ব্যাপারে মোহাম্মদ ফরহাদ হাওলাদার ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। ফতুল্লা থানার উপপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মুন্সিগঞ্জের শ্রীনগরে 3 দোকান এলাকায় রাসেল শেখের ইন্টারনেট এবং ডিশ ব্যবসার দোকান ভাঙচুর করে দখলে নিয়েছে
প্রভাবশালী আব্দুল ওয়াদুদ। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে পরদিন থানায় যেতে বলেন, কিন্তু থানায় না গিয়ে আব্দুল ওয়াদুদ দোকান ঘরটি পুনরায় দখল করে নিয়েছে। ভুক্তভোগী রাসেলের ম্যানেজার আল আমিন জানায় 5 থেকে 6 লাখ টাকা মালামালের ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, রাসেল লিজ নিয়ে 20 বছরের বেশি সময় যাবৎ এখানে ব্যবসা করে আসছেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। তবে অভিযুক্ত আব্দুল ওয়াদুদ জানান, তিনি 4 বছর আগে পেছনের জায়গা কিনেছেন এবং রাস্তার সাথের জায়গা লিজ নিয়েছেন। শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার ধামরায়ে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন তারা। চলতি মৌসুমে উপজেলায় প্রায় 2,652 হেক্টর জমিতে সবজি চাষ করা হচ্ছে, যেখানে প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 22 মেট্রিক টন। আবহাওয়া অনুকূল থাকলে বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। তবে বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনতে গিয়ে দুশ্চিন্তায় তারা। কৃষকের এসব অভিযোগ বিষয়ে মাঠ পর্যায়ে তদারকি বাড়ানোর কথা জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। সরকারি সারের দামটা কমাই দিচ্ছে, সরকারি তো সার আটকাইয়া দাম বাড়াই দিতেছে, এই যে পাবলিকে বাজারে দোকানদাররা বাড়াই দেয়। সঠিক দামটা যেন আমরা পাই, এটাই আপনার কাছে নিবেদন। আমরা আসলে সবসময় আশা করি যে শীতের মধ্যে একটু সবজি খাবো কম দামে, কিন্তু শীতের মধ্যে এত সবজির দাম বাড়া, তাহলে আমরা কিভাবে কি করব? আর কয়েকদিন গেলে মানে 2500 দিলে লেগে যাবে, তাই দাম কমে যাবে অনেক। ধামরাইয়ের সবজির যে ঢাকা সহ বিভিন্ন জেলাতে আলাদা একটা কদর রয়েছে গ্রেডেশনের জন্য এবং গুণগত মানের জন্য, সেই সবজি চাষে ওনারা আরো উদ্বুদ্ধ হবেন এবং দিন দিন আমাদের কৃষির যে উদ্যোক্তা তৈরি হচ্ছেন তারা সামনের দিকে তাদের কৃষি আবাদি এরিয়া আরো বেড়ে যাবে, তারা বাড়াবেন এবং কৃষি শ্রমিকরা কোনোভাবেই কৃষি প্রতি তারা বিব্রত বা বিরক্ত হবেন না। আমরা আশা করছি শিক্ষিত তরুণ যুবক যারা রয়েছে তারা কৃষিতে বিনিয়োগ করবেন এবং কৃষিতে নিজেদের কে স্বনির্ভর করবেন। নোয়াখালীর সেনবাগে অভিযান পরিচালনা করে ফাতেমা ও ভাই ভাই ব্রিকফিল্ড নামে দুটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ইট ভাটাগুলোর পরিচালনার লাইসেন্স এবং পরিবেশ ছাড়পত্র না থাকায় সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশে জ্বালাও পোড়াও ও গুপ্ত হামলা করে কেউ আগামী নির্বাচন বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সোমবার বিকেলে সাভারের হেমায়তপুরে যুবদল নেতা রাকিব হাসান আয়োজিত আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশে কোনো সন্ত্রাস বা চাঁদাবাজ থাকবে না। খেলায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান। শরীয়তপুর 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর পক্ষে উঠান বৈঠক হয়েছে। ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই বৈঠক আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, সদস্য আবুল হাশেম ঢালি, কামরুল হাসান ভুট্টু মজুমদার, আসলাম হোসেন মাঝি, আক্তার হোসেন রারি, যুবদল নেতা ফারুক তালুকদার, সাবেক যুবদল নেতা আলমগীর মীর, ওয়ার্ড বিএনপির নেতা আবুল কাশেম বেপারী সহ আর অনেকে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে দাঁত ভাঙা জবাব দেবে বিএনপি, এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। মিরসরাইয়ের বড় তাকিয়া বাজারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের ফসল হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরওয়ার উদ্দিন সেলিম সহ আরও অনেকে।
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের সদর উপজেলায় লিফলেট বিতরণ করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল ৫ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। সোমবার বিকেলে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে এই লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইল সদর আসনে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস এবং কিশোর গ্যাং থাকবে না। তিনি মনোনয়ন পেলে সহজেই জয়লাভ করবেন এই আশা ব্যক্ত করেন। কাছে বিনীত আকুল নিবেদন জানাতে চাই যে এই সদর ৫ আসনের জনগণের হৃদয়ের জাগতি, মনের যে ভাষা, সেইটা বিবেচনা করে ইনশাল্লাহ আগামী দিনে সদরের সন্তানের হাতেই ধানের শীষ তুলে দিবে বলে সুনামগঞ্জের ছাতক দুয়ারা বাজার আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইসলামপুর ইউনিয়নের মাদ্রাসা বাজারে এই সভা হয়। পুরাতন জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি কাফিল উদ্দিনের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার ইব্রাহিম সাদেকের পরিচালনায় সভাটি পরিচালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি। স্বাগত বক্তব্য রাখেন পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ড সভাপতি হুমায়ুন কবির, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার সহ আরো অনেকে। প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের ঘোষণা মোতাবেক আজ শুরু হয়েছে পূর্ণ কর্মদিবস কর্মবিরতি। সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে রোববার থেকে এই কর্মসূচি পালিত হচ্ছে। সহকারী শিক্ষক পদটি এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড প্রদান সহ ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালিত হচ্ছে। ঐক্য পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, তারা দীর্ঘদিন ধরে যৌক্তিক এবং ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করে আসছেন। সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা না পাওয়ায় এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার অর্কাপল্লীতে কুয়াকাটা পৌর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি হয়েছে। কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লি, থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ সহ অনেকে। সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রবাসী স্বাস্থ্যসেবা নামে একটি টেলিমেডিসিন অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছেন এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ডক্টর সালাউদ্দিন আলী। এ বিষয়ে আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের সঙ্গে আলোচনা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে বাংলাভাষী বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রবাসীদের স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দেবেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের নিযুক্ত কনসাল জেনারেল রাশেদুজ্জামান, দূতাবাস কর্মকর্তা শাহনাজ পারভিন রানু, সাংবাদিক শিবলি আল সাদিক সহ অনেকে। এশিয়ান নারী এবং শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব শিশু দিবস উপলক্ষে পথ শিশুদের অধিকার এবং রাষ্ট্রীয় দায়িত্বের ঘাটতি শিরোনামে গোল টেবিল বৈঠক হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমেদ হলে এই বৈঠক হয়। সংগঠনের মহাসচিব মোহাম্মদ আলী সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর হাসিনা জাকারিয়া, রাশিয়ার অনারারি কনসুল জেনারেল স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, সিনিয়র সাংবাদিক সরওয়ার আমিন বাবু সহ অনেকে। আস্থায় তৃপ্তি, আস্থায় বৃদ্ধি স্লোগানে গাজীপুরে আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পার্টনার মিট সম্মেলন হয়েছে। দুপুরে মহানগরের রাজেন্দ্রপুর হোটেলের কনফারেন্স রুমে এই সম্মেলনের আয়োজন করা হয়। আস্থা ফিডের DGM মোহাম্মদ জাহাঙ্গীর আলম জুয়েলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আস্থা ফিড ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর গিয়াসউদ্দিন খান স্বপন, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের CEO ডক্টর নুরুল আলম, সিনিয়র GM ডক্টর মাহবুবুল আলম সহ অনেকে।
মানবতার সেবা করাই প্রকৃত উদ্দেশ্য। এর মাধ্যমে নিজ আত্মাকে খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন লোহাগাড়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সাইফুল ইসলাম। সোমবার বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নয়াপাড়া এলাকায় ক্যান্সার আক্রান্ত অসুস্থ সাংবাদিক সোহাগকে নগদ অর্থ সহায়তা প্রদানকালে এ কথা বলেন তিনি। এ সময় লোহাগাড়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা নুরুল আলম কোম্পানি, সাংগঠনিক সম্পাদক এম দলিলুর রহমান, চরম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হোসেন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। সকলে যার যতটুকু সামর্থ্য রয়েছে যে সকলে পাশে থাকার জন্য। বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবসে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা হয়েছে। সকালে পুন্ড্রনগর সম্মেলন কক্ষে এই সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শাহাদাতুজ্জামান, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সাব্বির, বিএনপি নেতা SM তাজুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান সহ আরও অনেকে। এশিয়ান দেশ সংবাদ আজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।